প্রথমবারে সামান্য মার্কের জন্য হয়নি, ওর মনটাও খারাপ লাগছে। সবাইকে সাহস দিছি, তোমরা মন খারাপ করো না, ইনশাল্লাহ আল্লাহ বড় কিছু দিবে। সেই জন্য আল্লাহ হয়তো ছোটা দেয়নি। ভার্সিটির এক্সাম গুলো দেওয়ার পর কোথাও হয়েছিল না, তারপর চিন্তা করলাম যে সেকেন্ড টাইম প্রিপারেশন নেই। আজকে আমাদের সাথে রেটিনা স্টুডিওতে উপস্থিত আছেন রুকাইয়া আল মাহমুদ, ঢাকা মেডিকেল কলেজ জাতীয় মেধায় 140তম। রুকাইয়া আল মাহমুদের গর্বিত পিতা হাফেজ মাওলানা আব্দুল সালাম আল মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি রেটিনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন কোচিং এর পক্ষ থেকে। আমরা জানি যে 2025-26 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং এই পরীক্ষায় যারা সফলতার সাথে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখেছে তাদের নিয়ে রেটিনা আয়োজন করছে বিভিন্ন লাইভ পডকাস্ট, এবং আমাদের এই লাইভ প্রোগ্রামগুলোর মধ্যে আমরা চেষ্টা করেছি তাদের গল্পগুলো উঠিয়ে আনার জন্য। আজকে আমাদের সাথে রেটিনা স্টুডিওতে উপস্থিত আছেন রুকাইয়া আল মাহমুদ, ঢাকা মেডিকেল কলেজ জাতীয় মেধায় 140তম, সাবেক ঢাকা সিটি কলেজ। রুকাইয়া একজন সেকেন্ড টাইমার হয়েও কিভাবে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেল এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় নিজের স্থান অর্জন করে নিল, আজকে রুকাইয়া থেকে সেই গল্পগুলো শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রুকাইয়া, তুমি তো ঢাকা মেডিকেল কলেজে 140তম স্থান অধিকার করেছো। তুমি একজন সেকেন্ড টাইমার হয়েও এই যে একটা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছো, এটা নিয়ে তোমার অনুভূতি কেমন? জি আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন এমন জায়গায় পড়ার জন্য। আচ্ছা, তুমি কি এক্সপেক্ট করেছিলা যে তুমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পাবা এবং এত ভালো একটা পজিশন অর্জন না, করবা? এটা এক্সপেক্টেড ছিল না। আমি ঢাকার মধ্যে থাকবো এটাই এক্সপেক্টেড ছিল না আমার। আসলে সত্যি, বিশেষ করে সেকেন্ড টাইমারদের জন্য 3 নম্বর কাটা যাওয়ার পরেও এরকম একটি ভালো পজিশন অর্জন করাটা আসলে সত্যি ঈর্ষণীয় এবং আল্লাহর রহমত ছাড়া আসলে এটি সম্ভব হতো না। আমি তোমার কাছে জানতে চাই যে তুমি যে সেকেন্ড টাইমের প্রিপারেশন নিলা, অনেকে তো ফার্স্ট টাইম ভর্তি পরীক্ষার পর আসলে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে উৎসাহ পায় না বা হতাশাগ্রস্ত হয়ে পড়ে। তো তুমি আসলে কিভাবে সিদ্ধান্ত নিয়েছিলা যে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব? আমার একটু লেট হয়েছিল ডিসিশন নিতে। ভার্সিটির এক্সাম গুলো দেওয়ার পর কোথাও হয়েছিল না, তারপর চিন্তা করলাম যে সেকেন্ড টাইম প্রিপারেশন নেই। যেহেতু ফার্স্ট টাইম একবার পড়ছি, আর একবার পড়লে আশা করি প্রিপারেশনটা আরো ভালো হবে, এভাবেই আর কি শুরু। এক্ষেত্রে তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তোমার ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট ছিল? তোমার বাবা মা কেমন সাপোর্ট দিয়েছেন? জি আলহামদুলিল্লাহ, ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট ছিল। আর আমার একজন মামা খুলনা মেডিকেলের আজিজুল হাকিম খান, সে হচ্ছে অনেক সাপোর্ট করছে আমাকে। সেও রেটিনার স্টুডেন্ট ছিল, রেটিনা থেকেই পড়ছে, কোচিং করছে। সে আমাকে অনেক ইন্সপায়ার করছে, মোটিভেশন দিছে অনেক। আচ্ছা, সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তুমি কোনো অবস্টাকল ফেস করছিলা কিনা? অবস্টাকল বলতে পড়তে মন চাইতো না প্রথম, আর ফার্স্ট টাইম থেকে সেকেন্ড টাইমে আর কি পড়ার ফ্লোটাও কমে যাচ্ছিল। পরে ধীরে ধীরে আবার শুরু করছি নতুন করেই সব। আচ্ছা, সেক্ষেত্রে তুমি যে প্রিপারেশন নিতা, কোনো সাবজেক্টের প্রতি এমন ছিল কিনা যে তুমি খুব বেশি সময় দিতা বা তোমার কাছে কঠিন লাগতো? ইংলিশে একটু সময় দিছি, ফার্স্ট টাইম যেটা দিতে পারি নাই। ইংলিশে একটু দুর্বল ছিলাম, ইংলিশ কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্টে একটু জোর দিয়ে পড়ছি। সেকেন্ড টাইমে আমার কাছে একটু কঠিন লাগতো। আচ্ছা, এইবার তো একটা নতুন সাবজেক্ট অ্যাড হয়েছে, মানবিক গুণাবলী। তো তুমি মানবিক গুণাবলী কিভাবে প্রিপারেশন নিয়েছিলা? আমি হচ্ছে বিগত বছরের কোশ্চেন গুলো সলভ করছিলাম, বিসিএস এর কোশ্চেন গুলো, এতটুকুই, এর বেশি কিছু করা হয়নি। সেকেন্ড টাইম প্রিপারেশনের সময় অনেকে দেখা যায় যে নাম্বার কম পাওয়ার কারণে মানসিকভাবে একটু ভেঙে পড়ে। তোমার ক্ষেত্রে এরকম কোনো কিছু হয়েছিল কিনা? নাম্বার ভালো আসতো, খারাপ আসতো, আল্লাহর কাছেই বলতাম সবসময় যে আল্লাহ আপনি সাহায্য করেন। মন খারাপ হয়ে যেত আবার আর কি, আল্লাহর কাছেই সবকিছু বলতাম, তিনিই সাহায্য করছেন। জি, তোমার এই যে সেকেন্ড টাইম প্রস্তুতিতে রেটিনা তোমাকে কিভাবে হেল্প করেছে? রেটিনা আলহামদুলিল্লাহ আমাকে অনেক হেল্প করছে। তাদের প্র্যাকটিস বুকটা আমি সলভ করছি, কোশ্চেনগুলো আমার কাছে খুব স্ট্যান্ডার্ড মনে হয়েছে। তোমার একজন, এই যে তুমি ঢাকা মেডিকেল কলেজে আগামী 5 বছর পড়বা, এরপর ইন্টার্নশিপ করবা, একজন চিকিৎসক হিসেবে তুমি আসলে কোনো সুপার স্পেশালিটি আছে কিনা যে আমি এই ফিল্ডে যেতে চাই চিকিৎসক হিসেবে, চিকিৎসা বিজ্ঞানের? চিকিৎসা এটাকে বেছে নেওয়ার প্রধান কারণ হচ্ছে মানুষকে সেবা করা। সেবা সব ক্ষেত্রেই করা যায়, আমি মনে করি চিকিৎসাতে হচ্ছে চিকিৎসা মানুষকে সরাসরি সেবা দেওয়া যায়। তো এটাই, মানুষকে সেবা করতে পারাটাই
আচ্ছা, মানে এটাই তুমি আমার 5 ইচ্ছা। বছর কিংবা 10 বছর পরেও জি। সেবার জায়গাটায় নিজেকে জি। দেখতে চাও আর কি। আচ্ছা, তো রুকাইয়া, আমাদের যারা সামনে সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে, তাদের জন্য আসলে তোমার পরামর্শ কি থাকবে? কারণ ধরো যে মেডিকেল ভর্তি পরীক্ষা যখন সেকেন্ড টাইম দেয় কেউ, তার হাতে কিন্তু অনেক সময়। জি। তাহলে সে এই লম্বা সময়টাকে কিভাবে কাজে লাগাতে পারে বলে তোমার মনে হয়? প্রথমত ভেঙে না পড়ে আল্লাহর উপর ভরসা রেখে নতুন করে সব শুরু করা উচিত। আর ফার্স্ট টাইমে যেগুলো হচ্ছে বেশি কঠিন লাগতো বা যেগুলো ঘাটতি ছিল ওগুলো দিয়ে শুরু করা উচিত আমি মনে করি। সেগুলো দিয়ে শুরু করে আর অনেক লম্বা সময় সময়টাকে কাজে লাগানো উচিত। প্রতিদিনই একটু একটু করে পড়া উচিত আমি মনে করি। আচ্ছা, এই ক্ষেত্রে তোমার কোনো নির্দিষ্ট রুটিন ছিল কিনা? তুমি যে রুটিনটা বা ফলো করেছিলা মোটামুটি? রুটিন বলতে আমি রেগুলারই পড়ার চেষ্টা করছি। প্রত্যেকটা সাবজেক্ট পড়তে পারি নাই, বাট একটা টার্গেট নিয়ে পড়তাম যে হ্যাঁ একটা চ্যাপ্টার শেষ করব, যেটা কঠিন লাগে ওইটা শেষ করব, এভাবে এগিয়ে গেছি। আর ইংলিশটা জিকেটা প্রতিদিন চেষ্টা করছি পড়তাম এবং হচ্ছে গিয়ে মানে পড়া দিতাম। আমি হচ্ছে আমার আম্মু আমাকে ধরতো। এটা আমার মনে হয় যে মানে কেউ একজন পড়া ধরলে পরে এটা বেশি আর কি সহায়ক হয়। আচ্ছা, এক্ষেত্রে হলো সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য পরীক্ষা দেয়া, মানে বেশি বেশি পরীক্ষা জি দেওয়া। অবশ্যই, পরীক্ষার কোনো বিকল্প নাই। পরীক্ষা দিলে অনেক স্কিলস ডেভেলপ হবে। বেশি বেশি পরীক্ষা দেওয়া ভালো। হোম প্র্যাকটিস গুলো প্র্যাকটিস করা উচিত। রেটিনার হোম প্র্যাকটিসটা আমি সলভ করেছি। কোয়েশ্চেন গুলো খুবই স্ট্যান্ডার্ড লাগছে আমার কাছে। এটা অনেক সহায়ক একটা বই। তোমার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হলো বাংলাদেশ এবং এর স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তোমার প্রত্যাশা কি? উন্নতি কামনা করব অবশ্যই। মানে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তো মানুষের আসলে বিস্তর অভিযোগ, তো এই অভিযোগের সেখান থেকে অবশ্যই ভালো কিছু একটা আশা করি আমি সবসময়। ইনশাআল্লাহ তোমার এবং আমাদের হাত ধরেই একদিন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা তার উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছাবে। ধন্যবাদ তোমাকে। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি রুকাইয়া আল মাহমুদের গর্বিত পিতা হাফেজ মাওলানা আব্দুস সালাম আল মাহমুদ স্যারের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আঙ্কেল, আপনার মেয়ে রুকাইয়া আল মাহমুদ জাতীয় মেধায় 140তম স্থান অর্জন করেছে। একজন সেকেন্ড টাইমার হওয়ার পরেও এই পজিশন নিয়ে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়াটা আসলেই একটি বড় সাফল্য। এই যে সাফল্য, এই সাফল্যে আপনার অনুভূতি একটু শুনতে চাই। আপনার আসলে অনুভূতি কেমন? আসলে সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যাকে নিয়ামত দেন সেই নিয়ামত পায়। এছাড়া আর কি অনুভূতি বলবো? অন্য কারণ বলতে পারি, কিন্তু সেগুলি আমি গুরুত্ব নেই আমার কাছে, কারণ একমাত্র আল্লাহ ছাড়া কেউ কারো সাফল্য দিতে পারে না। আর এটাই আমার। যে আঙ্কেল, অবশ্যই নিঃসন্দেহে আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব না। আঙ্কেল, রুকাইয়া যখন সিদ্ধান্ত নিল বা আপনারা সিদ্ধান্ত নিলেন যে সেকেন্ড টাইম প্রিপারেশন নিবে, তো প্রথমবার পরীক্ষা দেওয়ার পরে দ্বিতীয়বার পরীক্ষা দিবে কি দিবে না, এই সিদ্ধান্তে আপনারা কিভাবে পৌঁছাইছিলেন? আসলে প্রথমবারে যখন পরীক্ষা হয়েছে অল্প সামান্য মার্কের জন্য ও হয়নি, ওর না হওয়ার কারণে ওর মনটাও খারাপ লাগছে। আর বাসায় অনেকে সবাই মনটা খারাপ লাগছে। আমি বলছি সবাইকে সাহস দিছি, তোমরা মন খারাপ করো না, ইনশাল্লাহ আল্লাহ বড় কিছু দিবে। সেই জন্য আল্লাহ হয়তো ছোটা দেয় নাই। তো সেই অপেক্ষা করে আল্লাহর উপর ভরসা করি আমরা এ পর্যন্ত আসছি। আল্লাহ আমাদের ভালো দিচ্ছে। আলহামদুলিল্লাহ। আসলে অনেকে হলো তাৎক্ষণিকভাবে দেখা যায় যে কোনো একটা রেজাল্টের পর হতাশ হয়ে যায়। এক্ষেত্রে হতাশাগ্রস্ত না হয়ে আল্লাহর উপর ভরসা রেখে পরবর্তী সুযোগগুলো নেওয়া উচিত। সবাইকে সেই কথাই আমি বলি এবং আমিও চেষ্টা করি সেটা অবলম্বন করার। ইনশাল্লাহ। আঙ্কেল, আপনার মেয়েকে আপনি ডাক্তার বানাতে চান, এটা কি একদম শুরু থেকে ছিল নাকি এমন কোনো ঘটনা ঘটেছে যেটা আসলে আপনাকে অনুপ্রাণিত করেছে? না, আসলে সবচেয়ে বড় কথা কি, ছোটবেলা থেকে এই আমার বড় ভাই আমাদের অনুপ্রেরণা দিচ্ছে বিভিন্ন ভাবে। তো উনি বলতেন ডাক্তারের কথা, তা আমরা তো ডাক্তার তখন বুঝতাম না, গ্রাম গায়ে লেখাপড়া করছি অত। আলহামদুলিল্লাহ আমিও গ্রামে ভালো রেজাল্ট করছি। আল্লাহ আমাকে সেই ক্লাস 5 বৃত্তি সহ ভালো রেজাল্ট করার তৌফিক দিয়েছে ইনশাআল্লাহ সকল ক্লাসে। তো এখন মনে করি যে একজন ডাক্তার ফ্যামিলিতে দরকার। একজন ডাক্তার না হলে দেখা যায় যে প্রাইভেট চিকিৎসাগুলো করতে অনেক সময় লাগে। হঠাৎ চিকিৎসাটা একজন ডাক্তার থাকলে ইনশাআল্লাহ সে তাৎক্ষণিক করতে পারে।
সেই চিন্তা করে আমিও মোটামুটি, যদিও পর্দার বর ক্লাবের জন্য আমি অনেক সময় পিছিয়ে গিয়ে যেতাম, চিন্তা করতাম যে আল্লাহর কাছে যেন গুনাহগার না হই। তো এখন তো মহিলা মেডিকেল কলেজ নাই, সব তো জি, ছেলে মেয়ে সরকারি। একসঙ্গে সঙ্গে। তো ওই জন্য একটু পিছিয়েতাম। আমার চিন্তা করতাম যে একজন ডাক্তার তো দরকার ফ্যামিলিতে। জি সেই জন্য ওকেও আমি সাহস দিছি, আমি সব ধরনের সহযোগিতা করার চেষ্টা। আমি বলছি তুমি চালিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন সব সহজ সহজ করে দিবেন, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, এবং নিঃসন্দেহে আল্লাহ আসলে সহজ করে দিয়েছেন। আমরা আশা করি রুকাইয়ার হলো সামনের যে পথ চলা, মেডিকেল কলেজ পড়া এবং পরবর্তী ইন্টার্নশিপ থেকে শুরু করে পরবর্তী ক্যারিয়ার যেন আল্লাহ এই রহমতের চাদরে আবৃত করে রাখে। আমিন আমিন। আমাদের আঙ্কেল, আপনার থেকে আমরা শুনলাম যে আসলে আপনার এবং আপনার পরিবার থেকে রুকাইয়াকে অসম্ভব সাপোর্ট দেওয়া হয়েছে, এবং নিঃসন্দেহে এটি আসলে তাকে তার প্রস্তুতি নিতে অনেক সাহায্য করেছে। আঙ্কেল, আপনি আপনার মেয়েকে একজন চিকিৎসক হিসেবে আগামী 5 বছর বা 10 বছর পরে কোথায় দেখতে চান? চিকিৎসা বিজ্ঞানের কোন শাখায়? আমি ওই রকমের কোনো তো মানে টার্গেট হিসাবে নিই না এখনো, কারণ ডাক্তারি বিষয়ে অনেক জ্ঞানী আমার ভাবে নেই। তো আল্লাহ ওকে যেখানে রাখবে, আমি বলছি আল্লাহ তুমি একজন মানবিক ডাক্তার হবা। জি। তার কারণ যে অনেক গরিব আছে যে আসবে, তার তোমার ডাক্তারের ফি দিতে পারে না, তো সেজন্য তুমি আগে জিজ্ঞেস করবা আপনি কি করেন। জি। তার অবস্থা ভেবে তুমি একেবারে পুরোটাই মাফ করে দেবা, এরকম আমি বলছি। টাকা নিয়ে বা বড় লোক হওয়া, বাড়ি গাড়ি কেনার জন্য তুমি ডাক্তার হয় না, তুমি সেবা করার জন্য। তোমাকে আমি সদকা জারিয়া নেকটার সন্তান হিসেবে আমি এই পেশায় তোমাকে নিয়োজিত করার চেষ্টা করতেছি, তুমি সেই হিসাবে চেষ্টা করবা। হ্যাঁ, জি ইনশাল্লাহ, আমরা দোয়া করি আপনার সন্তান আপনার জন্য সদকায়ে জারিয়ার উসিলা হোক। আঙ্কেল, আপনার কাছে আমরা একদম শেষ প্রশ্ন রাখছি, সেটা হলো ভবিষ্যৎ বাংলাদেশ, এই পরিবর্তিত বাংলাদেশ এবং বাংলাদেশের ভবিষ্যৎ স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আপনার প্রত্যাশা কি? আপনি কেমন স্বাস্থ্য ব্যবস্থা দেখতে চান? অবশ্যই তো আশা তো প্রত্যেকটা মানুষেরই যে ভালো নির্ভেজাল সুষ্ঠু সুন্দর একটা স্বাস্থ্য ব্যবস্থা যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, এবং ভবিষ্যতে যারা আসবে সবাই যেন এটার উপরে গুরুত্ব দেয় এবং এটা চেষ্টা করে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ধন্যবাদ আঙ্কেল। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম রুকাইয়া এবং তার গর্বিত বাবার থেকে যে তারা আসলে কিভাবে এই সাফল্যের একটা চূড়ান্ত জায়গা এখানে পৌঁছেছে, এবং সেই সাথে সাথে বাংলাদেশের ভবিষ্যৎ স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তাদের প্রত্যাশার জায়গা আমরা শুনলাম। আমরা আশা করছি নতুন প্রজন্ম এবং ভবিষ্যৎ যারা চিকিৎসক হবেন তাদের হাত ধরেই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় একটি আমূল পরিবর্তন আসবে, এবং সেই যাত্রায় রেটিনা আমরা সারথি হতে পারছি, এটি আমাদের জন্য আনন্দদায়ক। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।